আওয়ামী লীগ ও ভারতের স্বার্থে বাংলাদেশে দাঙ্গা লাগানোর আশঙ্কা গয়েশ্বরের। এদিকে চাঁদাবাজ দখলদাররা বিএনপির লোক না, বললেন শামসুজ্জামান দুদু। জানাবো, যারা ৭১-এ ফিরতে চায় তারা ২৪ অস্বীকার করে, বললেন নাহিদ। এদিকে বাংলাদেশের আগামী ৫০ বছরে সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক নেতৃত্ব থাকবে এক্স শিবিরের হাতে, বললেন পিনাকি ভট্টাচার্য। এবং সর্বশেষ জানাবো, ভারত কেন শেখ হাসিনাকে পুশব্যাক করছে না, প্রশ্ন রিজভীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ও ভারতের স্বার্থে বাংলাদেশে দাঙ্গা লাগানোর আশঙ্কা গয়েশ্বরের। আওয়ামী লীগ ও ভারতের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশে দাঙ্গা লাগানো হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আওয়ামী লীগ ও ভারতের জন্য বাংলাদেশে একটি দাঙ্গা প্রয়োজন, তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরাতে পারে, নির্বাচন বানচাল হতে পারে, সেই জন্যই সবাই সজাগ থাকতে হবে আমাদের জাতীয় স্বার্থে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ মুজিব বিহারি বাঙালি দাঙ্গা লাগিয়ে বিহারি বাঙালি আলাদা করে ১৯৭০-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিলেন। এই অঞ্চলে লোকদের বাঙালি বানিয়ে এই ধরনের ঘটনা ঘটানোর পেছনে আওয়ামী লীগ অত্যন্ত পটু। দরকার হলে নিজের ঘরে আগুন দেবে। তিনি বলেন, কোনো মানুষই সাম্প্রদায়িক নয়, কোনো ধর্মই নয়, কিন্তু কখনো কোনো কিছু মোকাবেলা করার জন্য দাঙ্গা ফ্যাসাদ করাতে হয় যাতে মানুষের দৃষ্টিভঙ্গি আরেক দিকে চলে যায়। এরশাদও ৮৮ সালে এই কাজটা করেছিল। গয়েশ্বর বলেন, সাম্প্রদায়িকতার মাঝে একটি রাজনীতি আছে। অনেক সাম্প্রদায়িক দাঙ্গা এই ভারতবর্ষে, এই উপমহাদেশে হয়েছে রাজনৈতিক কারণে, কিছু গুজবের কারণে। ভারতে এসব দাঙ্গা এখনো চলমান। রাজনৈতিক কুটিলতার মধ্যে এই সাম্প্রদায়িকতা এখন নয়, ১০০০ বছর আগে থেকে আছে। হিন্দুরাই হিন্দুদের শত্রু মন্তব্য করে গয়েশ্বর বলেন, বাংলাদেশে মুসলমান নয়, হিন্দুরাই হিন্দুদের শত্রু। হিন্দুরাই হিন্দুদের ক্ষতি করে। এক ভাই যায়, ৩ ভাইয়ের জায়গা লিখে দিয়ে যায়। অনেক পুরনো জমিদার বাড়িতে মন্দির আছে, কিন্তু মন্দির দেবোত্তর নয়। তিনি বলেন, কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস নেওয়া হয়েছে। ওই অফিসে সব বড় বড় নেতার যাতায়াত শুরু হয়েছে। কারণটা কি? আমাদের দেশের মানুষ ভাবছে কোনো কিছু সেখান থেকে করা হচ্ছে কিনা, এটা অত্যন্ত বড় ধরনের কোনো পরিকল্পনা করা হচ্ছে কিনা। একজন মেজর ধরা পড়েছে, সে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে। এরকম দেখে আরও আছে। এই ঘটনাগুলো কিসের? কলকাতার কার্যালয়ে আর বাংলাদেশের ভেতরে এসব ঘটনা যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। চাঁদাবাজ দখলদাররা বিএনপির লোক না, বললেন শামসুজ্জামান দুদু। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দুষ্ট কিছু মানুষ আছে, তাদের দুষ্ট কাজের জন্য আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি। বিএনপির সিদ্ধান্ত আছে, চাঁদাবাজরা বিএনপির লোক না, দখলদাররা বিএনপির লোক না, যারা বাংলাদেশের ক্ষতি করে তারা বিএনপির লোক না। এদের ধরবেন আর আইনের হাতে তুলে দেবেন, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। শামসুজ্জামান দুদু বলেন, কথায় কথায় ওই মহিলা বলতেন এতিমের টাকা খাওয়ার কথা, কিন্তু সেই শেখ হাসিনা ব্যাংকের টাকা কোথায় পাচার করছেন। বারবার বলতেন, মুজিব কন্যা পালায় না, মুজিবের কন্যা বাংলাদেশকে অপমানিত করেছে। এখন তিনি ভারতে গিয়ে বসে আছেন। যারা আমাদের বর্ডার বন্ধ করেছেন, ভিসা বন্ধ করেছেন, যারা প্রতিনিয়ত গুলি করে আমাদের মানুষ মারছেন, আপনি সেই দেশে গেছেন আপনি জীবন বাঁচানোর জন্য নাকি পালিয়েছেন? বিএনপি ভাইস চেয়ারম্যান আরো বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি স্বাধীনতার দল, বিএনপি গণতন্ত্রের দল। এখানে আমাদের কোনো আপোষ নেই। শহীদ জিয়া আমাদের শিখিয়েছে ভালোবাসার রাজনীতি, মানুষকে রক্ষার রাজনীতি, দেশকে রক্ষার রাজনীতি, স্বাধীনতাকে রক্ষার রাজনীতি। যারা ৭১-এ ফিরতে চায় তারা ২৪ অস্বীকার করে, বললেন নাহিদ। ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন একটি রাজনৈতিক বাস্তবতা ও একটি নতুন প্রজন্ম আবির্ভূত হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ৭১-কে অতিক্রম করেছি এবং ২৪-এ পৌঁছেছি। ৭১-এর পক্ষে না বিপক্ষে এই বাইনারির উপর ভিত্তি করে তৈরি রাজনীতিকে গ্রহণ করতে কেউ আগ্রহী নয়। যারা এখনো এই পুরনো রাজনীতিকে ফিরিয়ে আনতে চায়, তারা দেশকে একটি সেকেলের রাজনৈতিক কাঠামোতে ফিরিয়ে নিতে চায়। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন। ৭১ ও ২৪ শিরোনামে ইংরেজি ভাষায় পোস্টে লিখেছেন জুলাই গণঅভ্যুত্থান সম্মুখ সারির নেতা নাহিদ ইসলাম। পোস্টে এনসিপি আহ্বায়ক নাহিদ লিখেছেন, আমরা আগেও বলেছি ২৪ হচ্ছে ৭১-এর ধারাবাহিকতা, ৭১-এর আকাঙ্ক্ষা, সাম্য, মর্যাদা, ন্যায় বিচার, এগুলি ২৪-এর বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পুনরায় ঘোষিত হয়েছে, যেখানে মুজিববাদ ৭১-কে একটি ভারতীয় বয়ানের মধ্যে ঢুকিয়ে আমাদের জাতীয় সার্বভৌমত্ব স্বার্থকে বিপন্ন করেছিল। সেখানে ২৪ স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
চেতনাকে পুনরুত্থান করেছে। এটা ছিল কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ লড়াই, যা একটি গণতান্ত্রিক ও সাম্যভিত্তিক বাংলাদেশের প্রত্যাশায় পরিচালিত হয়েছিল। 24-এর পর নতুন একটি রাজনৈতিক বাস্তবতা ও একটি নতুন প্রজন্ম আবির্ভূত হয়েছে উল্লেখ করে নাহিদ লেখেন, যারা 24-এর লড়াইয়ে অংশ নিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছেন, আমরা 71-কে অতিক্রম করেছি এবং 24-এ পৌঁছেছি। যারা এখনো 71-এর পক্ষে না বিপক্ষে এই পুরনো রাজনীতিকে ফিরিয়ে আনতে চায়, তারা দেশকে একটি সেকেলে রাজনৈতিক কাঠামোতে ফিরিয়ে নিতে চায়। কিন্তু আমরা 24 থেকে একটি নতুন সূচনা চেয়েছি, যা 24-এর অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া মূল্যবোধ ও আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে। নাহিদ লিখেছেন, রাষ্ট্র সমাজকে ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক করার জন্য মুজিববাদ এবং সব ধরনের কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করাই আমাদের দায়িত্ব। এই প্রজন্ম ইতিমধ্যে 71-কে অতিক্রম করে এসেছে। 71-এর পক্ষে না বিপক্ষে এই বাইনারির উপর ভিত্তি করে তৈরি রাজনীতিকে গ্রহণ করতে কেউ আগ্রহী নয়। 71-এর ইতিহাস থাকবে রাষ্ট্রের একটি ভিত্তির সম্মানজনক একটি নীতি হিসেবে, কিন্তু সেটি আর রাজনৈতিক বৈধতার উপর আধিপত্য করবে না। 47-কেও একইভাবে ঐতিহাসিক মর্যাদার সঙ্গে স্মরণ করা হবে, কিন্তু এটা রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহারে কোনো হাতিয়ার হবে না। এর মানে এই নয় যে আমরা এসব ঘটনা নিয়ে আলোচনা বা বিতর্ক করব না, বরং এই নতুন রাজনৈতিক বাস্তবতায় আমরা আমাদের ঐতিহাসিক প্রশ্নগুলো সমাধান করতে পারি, যা এখন রাজনীতি হতে হবে 24-এর মূল্যবোধের ভিত্তিতে। এই মন্তব্য করে নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে বলেছেন, যারা আবার 71-এ ফিরতে চায় তারা 24-এর নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে। 24-এর অভ্যুত্থানে অংশগ্রহণ অনেক রাজনৈতিক শক্তির জন্য ছিল এক ধরনের প্রায়শ্চিত্ত, কিন্তু সেই প্রায়শ্চিত্তের অর্থই হারিয়ে যাবে যদি তারা বা আমরা আবার পুরনো মতাদর্শিক রাজনীতিতে ফিরে যাই। রাজনৈতিক প্রেক্ষাপটে এই পুরনো বাইনারি কাঠামোর পুনরুত্থান রোধ করা আমাদের দায়িত্ব। 24 কখনোই প্রতিশোধের জন্য ছিল না, এমন মন্তব্য করে নাহিদ লিখেছেন, যারা 24-কে প্রতিশোধের অংশ হিসেবে ব্যবহার করতে চায়, তারা এর অন্তর্নিহিত মর্মকে ভুলভাবে অনুধাবন করছে। 24 হলো জাতীয় ঐক্য ও রিকনসিলিয়েশনের একটি ক্ষেত্র। এর চেতনা এমন একটি ভবিষ্যৎ নির্মাণে নিহিত, যা ঐক্যমত, সহমর্মিতা ও যৌথ দায়িত্বের মাধ্যমে গড়ে উঠতে হবে, প্রতিশোধের চক্রের মাধ্যমে নয়। বাংলাদেশে আগামী 50 বছরের সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক নেতৃত্ব থাকবে এক্স শিবিরের হাতে, বললেন পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশে আগামী 50 বছরের সাংস্কৃতিক, একাডেমিক ও বুদ্ধিভিত্তিক নেতৃত্ব এক্স শিবির ঘরানার হাতে থাকবে, এমন মন্তব্য করেছেন লেখক ও বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, এই প্রশ্নের উত্তর এখনই লেখা যায়, এটি থাকবে এক্স শিবিরের হাতে। তিনি বলেন, যারা ভাবছে ভবিষ্যতে বাংলাদেশের বাম ঘরানার বুদ্ধিভিত্তিক কাঠামোর হাতে বন্দী থাকবে, তারা ভীষণ ভুল করছে। সেই যুগ শেষ। এবার যে ধারা শুরু হয়েছে তা সম্পূর্ণ ভিন্ন, কারণ এই প্রজন্ম ভারতমুখী নয়, আদর্শগতভাবে আপোষকামী নয় এবং তুলনামূলকভাবে সৎ। পিনাকি আরও দাবি করেন, আগামী দিনের বাংলাদেশে শিবিরের রাজনৈতিক স্কুলিং রাজ করবে। যেমন একসময় ছাত্র ইউনিয়ন, জাসদ বা উদীচী তাদের সাংস্কৃতিক নেটওয়ার্ক বা ক্যাডার ভিত্তিক গঠনের মাধ্যমে সিভিল সোসাইটি, মিডিয়া, একাডেমিয়া, এমনকি রাজনীতির শীর্ষ স্তর পর্যন্ত অদৃশ্য প্রভাব বিস্তার করেছিল, তেমনি ভবিষ্যতে সেই জায়গা দখল করবে শিবির স্কুলিং প্রজন্ম। তিনি বলেন, এই পরিবর্তন সরাসরি জামায়াতের নামে হবে না, ঠিক যেমন সিপিবি শক্তিশালী সংগঠন হয়েও জাতীয় রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রে যেতে পারেনি। তবে শিবির স্কুলিং পাওয়া প্রজন্ম সমাজের বিভিন্ন পেশাগত পরিসরে নীতি নির্ধারণী কাঠামো বা রাজনৈতিক বলে অদৃশ্য অথচ প্রভাবশালী শক্তি হিসেবে প্রবেশ করবে। পোস্টে পিনাকি আরও লিখেছেন, 5ই আগস্টের পর একটি কথা ভাইরাল হয়েছিল, মানুষ মাত্রই শিবির। শুনতে মজার লাগলেও এর ভিতরে একটি বাস্তবতা আছে। দেশে বিদেশে যোগ্য মানুষ খুঁজতে গেলেও একসময় দেখা যাবে সফল পেশাজীবী রাজনৈতিক বেড়ে ওঠা হয়েছে শিবিরের হাত ধরে। তার মতে, গত 1.5 দশকে ফ্যাসিবাদী দমননীতির ফলে অন্যান্য সংগঠন নিশ্চিহ্ন হয়ে গেলেও কঠোর শৃঙ্খলা, ধারাবাহিক প্রশিক্ষণ ও নেটওয়ার্ক রক্ষার ক্ষমতার কারণে একমাত্র শিবিরই টিকে থাকতে পেরেছে। এই ধারাবাহিকতার মূল ভবিষ্যৎ বাংলাদেশই পরিশোধ করবে। ক্ষমতা ও প্রভাবের মাধ্যমে ফেসবুক পোস্টের শেষে পিনাকি একটি পুরনো আন্দোলনের ছবি যুক্ত করেন। সেখানে একজন তরুণের ছবি দিয়ে তিনি বলেন, ছবির এই তরুণ তখন রাজপথে জীবন বাজি রেখে লড়েছেন। আজ তিনি দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। এটি একজন মানুষের গল্প নয়, এটি একটি সংগঠিত স্কুলিং এর সাফল্যের প্রতীক। তিনি বলেন, সেই সময় অনেকেই এখনো হয়তো কোনো কমিটির সহসভাপতি হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, অথচ ওই তরুণ ব্যক্তি নিঃশব্দে সমাজে নিজের অবস্থান তৈরি করে ফেলেছেন। ভারত কেন শেখ হাসিনাকে পুশব্যাক করছে না, প্রশ্ন রিজভীর। ভারত তার দেশের বাংলাভাষী মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে পুশিন করলে সে দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কেন পুশব্যাক করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না এবং পার্শ্ববর্তী দেশে বসে উল্টাপাল্টা কথা বলছেন। বিবিসির একটি প্রতিবেদনে দেখা গেছে, শেখ হাসিনা কলকাতায় অফিস খুলে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ চালাচ্ছেন। তিনি বলেন, মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থির করতে চান। ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, অথচ
অথচ ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না, তাদের বাংলাদেশে পুশিন করছে, তাহলে শেখ হাসিনাকে কেন পুশব্যাক করে না? বিএনপির নেতা বলেন, শেখ হাসিনা পালানোর পরেও তার ষড়যন্ত্র থামছে না। রিজভী বলেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দেশ থেকে পালিয়ে যাননি এবং বিএনপির কোনো নেতা নির্যাতন নিপীড়নের মুখেও দেশ ছেড়ে চলে যাননি। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, সনাতনীদের উপর চালানো অপকর্মের বিচার এখনো হয়নি। তিনি সম্প্রতি বজায় রাখার লক্ষ্যে সংখ্যালঘু হত্যাকাণ্ড, হামলা এবং নির্যাতনের বিচার দাবি করে। কাদের গনি চৌধুরী বলেন, এই সরকার বিচার না করলেও আগামী দিনে যে ভোট হবে সেখানে বিএনপি বিজয়ী হবে। সেই সময় যেন এসব সংখ্যালঘু হত্যাকাণ্ডের বিচার হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।